আমরা যখন এলআইসির পলিসি নিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছাই, সে সময় কাস্টমার কিন্তু অনেক রকমের অবজেকশন করে। আমরা দেখাতে চলেছি এই ভিডিওতে যে 10টি কমন অবজেকশন, যে অবজেকশনগুলোর অ্যান্সার যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার থেকে পলিসি করবে না। এর সাথে আমরা দেখাবো যে কিভাবে আপনি এলআইসির পলিসি বিক্রি করবেন, তাও আবার খুব সহজে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে এলআইসির পলিসি কিভাবে বিক্রি করবেন সেটা শুধু শেখাতে আসিনি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনারা অনেকেই ভেবে থাকেন যে কাস্টমারের অবজেকশন মানেই পলিসি হবে না বা সেল বন্ধ হয়ে যাবে আপনার। বরং মনে রাখবেন, কাস্টমারের অবজেকশন মানেই হলো সেল করার একটি সুযোগ। কাস্টমার যখন বলছে, আমি ভেবে বলছি আপনাকে, আমার কাছে এখন টাকা নেই, এলআইসির পলিসি ভালো নয়, তখন আমাদের সেই সময় তর্ক করা যাবে না। আমাদের কাজ হলো কাস্টমারের আসল সমস্যাটা বুঝে তাদেরকে সমাধান দেখানো। চলুন তাহলে দেখে নিই কাস্টমারের 10টি কমন অবজেকশন। যে কমন অবজেকশনগুলো আপনারা যদি হ্যান্ডেলিং করতে পারেন তাহলে কাস্টমারের অবজেকশন মানে সেল বন্ধ হবে না, কাস্টমারের অবজেকশন মানে আপনার জন্য সেল করার একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে। প্রথম অবজেকশন, যে কাস্টমার বলে থাকে দেখবেন যে আমার কাছে এখন টাকা নেই, তো আপনি কি বলবেন? আপনি এজেন্ট হয়ে বলতে পারেন যে আমি বুঝতে পেরেছি আপনার কাছে এখন টাকা নেই, কিন্তু একটা প্রশ্ন করি, যে আপনার কাছে টাকা নেই নাকি এই মুহূর্তে এই পলিসিটি নেওয়ার জন্য আপনার কাছে আলাদা করে টাকা রাখা নেই? এই প্রশ্নটি আপনি আপনার কাস্টমারকে করবেন। কারণ আজ আমরা যদি 10,000 টাকা খরচা করতে পারি তাহলে ভবিষ্যতের জন্য 10,000 টাকা সঞ্চয় করাও সম্ভব। শুধু প্রায়োরিটিটা কি সেটা আমাকে ঠিক করতে হবে। তো এক কথায় বলতে গেলে, কাস্টমার যখন বলবে আমার কাছে এখন টাকা নেই, সেই কাস্টমারকে সে সময় আপনি চাপ দেবেন না। তার বাজেটটি বুঝুন, তাকে বোঝানোর চেষ্টা করুন যে আজ আমরা 10,000 টাকা নিমেষেই খরচা করে দিতে পারি, তাহলে সেই 10,000 টাকা আমরা চাইলেও ভবিষ্যতের জন্য তো সঞ্চয় করতে পারি, তাই না? অবজেকশন নাম্বার 2, আমি আপনাকে ভেবে জানাবো। আপনি এই জন্য কীভাবে বলবেন? অবশ্যই ভাবুন, তবে আপনি কোন বিষয়টা নিয়ে ভাবছেন, যে প্রিমিয়াম, রিটার্ন নাকি পলিসিটা আপনার জন্য উপযুক্ত কিনা? আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন সেটা যদি আপনি আমাকে পরিষ্কার করে বলতে পারেন তাহলে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। যখন আপনার পলিসি হোল্ডার আপনাকে বলবে যে আমি একটু ভেবে জানাবো, সে সময় আপনি অবশ্যই এই কথাটি বলবেন যে আপনি কোন বিষয়টি নিয়ে ভেবে জানাবেন, প্রিমিয়াম না রিটার্ন নাকি পলিসিটি আপনার জন্য উপযুক্ত কিনা। তো আপনি যদি আমাকে এই সব বিষয় নিয়ে পরিষ্কারভাবে বলে দিতে পারেন তাহলে আমি সিদ্ধান্ত দিতে পারবো যে আপনার জন্য এই পলিসিটি বেস্ট হবে কিনা। এবং এই জিনিসটি শোনার পর আপনারা কিন্তু সেখান থেকে চলে যাবেন না, আপনি আসল অবজেকশনটি বের করার চেষ্টা করুন। যদি আপনি আসল অবজেকশনটি বের করেন তাহলে কিন্তু সেখানে আপনার সেল কমপ্লিট হবে। আপনি বের করার চেষ্টা করুন যে প্রিমিয়ামের দিক থেকে সমস্যা হচ্ছে কিনা। যদি প্রিমিয়ামের দিক থেকে সমস্যা হয় তাহলে আপনি চাইলে ইয়ারলি পলিসিটি হাফ ইয়ারলিতে করাতে পারেন বা কোয়ার্টারলিতে করাতে পারেন বা মান্থলিতে করাতে পারেন। যদি উনি বলছেন যে রিটার্নের দিক থেকে ভালো পলিসি লাগবে তাহলে আপনি এলআইসির ইন্ডেক্স প্লাস করাতে পারেন, ইউলিপ জাতীয় পলিসিগুলো। রাইট, এভাবে আপনি আপনার কাস্টমারকে বোঝাবেন। অনেক কাস্টমার বলে থাকে দেখবেন এলআইসিতে রিটার্ন অনেক কম দেয়, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? যে আপনি শুধু রিটার্ন দেখলে হবে না, কিন্তু ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো রিটার্ন। এখানে প্রোটেকশন, সেভিংস এবং ফিনান্সিয়াল সিকিউরিটি এই সব কিছুই একসঙ্গে দেখা যায়। এই জায়গাটি আপনি আপনার কাস্টমারকে বোঝাবেন। তাই শুধুই কত টাকা পাবেন বা কেনই বা এই পলিসিটি করবেন সেটাও দেখা দরকার, তাই না? আপনার কাস্টমার যদি আপনাকে বলে থাকে যে এলআইসির পলিসিতে রিটার্ন কম, তাহলে এলআইসির ইউলিপ জাতীয় পলিসিগুলো তাকে দিতে পারেন। সেখানে রয়েছে মার্কেট রিটার্ন এবং কাস্টমার চাচ্ছে বেশি রিটার্ন। আপনি ধরেন নর্মাল একটি এলআইসির এন্ডামেন্ট পলিসি করে দিচ্ছেন, তো সেই জায়গায় সেই কাস্টমারটি কিন্তু স্যাটিসফাই থাকবে না। আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যে ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো রিটার্ন নয়, এখানে প্রোটেকশন এবং সেভিংস এই দুটোই কিন্তু দেওয়া হয়। নেক্সট অবজেকশন হ্যান্ডেলিংয়ে যাওয়ার আগে একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, যে আপনারা এখন চাইলে ফেসবুকেও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবেন। ফেসবুকে গিয়ে সার্চ করুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক এবং এই যে পেজটি আসবে সেই পেজটিকে ফলো আপ করে রাখুন। চলে আসবো আমরা নেক্সট অবজেকশন হ্যান্ডেলিং। অনেক কাস্টমার দেখবেন বলে থাকে আমার অলরেডি ইন্স্যুরেন্সের পলিসি রয়েছে, তো আমার এখন দরকার নেই। আপনি এজেন্ট হয়ে বলবেন খুব ভালো, তার মানে আপনি আপনার নিজের ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে সচেতন। আমি আপনাকে আপনার পুরনো পলিসি বন্ধ করতে বলছি না, বরং আপনার বর্তমান পলিসির মধ্যে কি কি কভারেজ রয়েছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই কভারেজটি ফুলফিল হচ্ছে কিনা সেটাও আমাকে একবার দেখান। যদি যথেষ্ট থাকে তাহলে আমি আপনাকে নতুন করে পলিসি করার রেকমেন্ডেশন করব না। যখন আপনি আপনার কাস্টমারকে এই কথাটি বলবেন সেখানে কিন্তু একটি ট্রাস্ট তৈরি হবে সেই কাস্টমারের উপরে আপনার জন্য। এবং তখন যদি সেই কাস্টমার তার পুরনো এক্সিস্টিং পলিসি যদি দেখিয়ে দেয় আপনাকে, সেখান থেকে আপনি সেই কাস্টমারের নিড অনুযায়ী
তার গ্যাপটা দেখে আপনি কিন্তু তাকে একটি ভালো পলিসি রেকমেন্ডেশন দিতে পারবেন। অবজেকশন হ্যান্ডলিং 5, আমি মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে নিবেশ করব। অনেক কাস্টমার দেখবেন এই কথাটি বলে থাকে। আপনি সেখানে বলবেন যে খুবই ভালো। আপনি কখনোই ডাইরেক্ট বলবেন না যে মিউচুয়াল ফান্ড বা এসআইপি খারাপ। এসআইপি এবং ইন্স্যুরেন্স এই দুটোর উদ্দেশ্য কিন্তু একই নয়। এসআইপি আপনার ওয়েলথ ক্রিয়েশনে সাহায্য করতে পারবে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আপনার পরিবারের ফিনান্সিয়াল প্রোটেকশনের জন্য। তাই প্রশ্নটা এলআইসি বনাম এসআইপি নয়। আপনি আপনার কাস্টমারকে এইভাবে বলতে পারেন যে আপনার ওয়েলথ ক্রিয়েশন এর সাথে সাথে ফিনান্সিয়াল প্ল্যানিং এই দুটোই কিন্তু দরকার। যদি আপনি ওয়েলথ ক্রিয়েশনে মন দেন বা ফোকাস করেন, তাহলে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং কিন্তু না হতেও পারে, কারণ ইন্স্যুরেন্সের মধ্যে রয়েছে রিস্ক কভারেজ, সেটা কিন্তু এসআইপির মধ্যে কিন্তু ফুলফিল করবে না। তাই যথেষ্ট ভালো পরিমাণের কাজ হবে আপনি এসআইপির সাথে সাথে একটি লাইফ ইন্স্যুরেন্সের পলিসিও রাখেন। যারা মার্কেটে নিবেশ করে তাদের কিন্তু আপনারা এই রকমের পলিসি দিতে পারবেন, এবং এর সাথে সাথে এলআইসির ইন্ডেক্স প্লাসও পলিসি দিতে পারবেন, যেগুলো ইউলি প্ল্যান রয়েছে এলআইসির মধ্যে। অবজেকশন হ্যান্ডলিং 6, অনেকে কাস্টমার বলে থাকেন দেখবেন আমি অনলাইন থেকে পলিসি কিনে নেব। আপনি এজেন্ট হয়ে বলতে পারেন যে অবশ্যই কিনতে পারেন, কিন্তু অনলাইনে পলিসি কেনার আগে একটা জিনিস নিশ্চিত করুন যে আপনি যে পলিসিটি নিচ্ছেন সেটা আপনার ফিনান্সিয়াল গোলের সঙ্গে সত্যি কি মানানসই কিনা। আমি আপনার কাছে পলিসি বিক্রি করার আগে অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাকে বেস্ট পলিসি কিন্তু দিয়ে থাকবো, এবং এখানেই কিন্তু আপনার ভ্যালুটি বেড়ে যাবে। অবজেকশন হ্যান্ডলিং 7, অনেক কাস্টমার বলে থাকেন দেখবেন আমার এখন ইন্স্যুরেন্সের দরকার নেই। আপনি কি বলবেন? আপনি এইভাবে বলতে পারেন যে আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি যে আপনার পরিবারের ইনকাম যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে আপনার পরিবারের সেভিংস কতদিন চলতে পারবে? যে ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় তখনই যখন সমস্যা হয়ে গেছে, এবং ইন্স্যুরেন্স করা হয় সমস্যা হওয়ার আগেই। আপনার যখন একটি সমস্যা হয়ে যাবে সেই সময় কিন্তু আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন না। সেই সমস্যাটা হওয়ার আগেই আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স নিতে হবে। আপনি যদি এখন ভেবে থাকেন যে আপনার এখন ইন্স্যুরেন্স করার দরকার নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। অবজেকশন হ্যান্ডলিং 8, অনেক কাস্টমার বলে থাকেন দেখবেন প্রিমিয়াম অনেক বেশি। সেই জায়গাটা আপনাকে বলতে হবে ঠিক আছে আপনার বাজেট কত? আপনার বাজেটের বাইরে পলিসি নেওয়ার দরকার নেই। আপনার ইনকাম এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাকে অ্যাফোর্ডেবল অপশন দেখাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আপনি যে পলিসিটি রেকমেন্ডেশন দেবেন তার আগে অতি অবশ্যই কাস্টমারকে কথাটি বলবেন যে প্রিমিয়াম কমানোর আগে কভারেজের উদ্দেশ্যটি কিন্তু পরিষ্কার করে আমাকে বলুন, আপনার কত টাকা কভারেজ লাগবে, তাই না? সেই কভারেজটি শোনার পরেই আপনি কিন্তু একটি তাকে তার বাজেট অনুযায়ী একটি সঠিক পলিসি রেকমেন্ডেশন করবেন। অনেক কাস্টমার বলে থাকেন যে আমার বয়স কম আমি পরে করব। আপনি তাকে বোঝাবেন যে আপনার বয়স কম, এটাই হলো ভালো সময়। কারণ সাধারণভাবে কম বয়সে ইন্স্যুরেন্স প্ল্যানিং করলেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ হয়। কারণ আপনারা জানেন যে কম বয়সে যদি আপনি ইন্স্যুরেন্স প্ল্যানিং করেন তাহলে আপনার প্রিমিয়াম কিন্তু অনেক কম দিতে হয়, এবং কম প্রিমিয়ামে আপনি কিন্তু একটি বড়সড় ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাবেন। আজ আপনার কাছে রেসপন্সিবিলিটি কম হতে পারে, কিন্তু ভবিষ্যতে রেসপন্সিবিলিটি কিন্তু আরও বাড়বে। তাই কম যখন রেসপন্সিবিলিটি থাকবে তখনই কিন্তু ইন্স্যুরেন্স প্ল্যানিং করা দরকার। তাই যত কম বয়সে আপনি ফিনান্সিয়াল ডিসিপ্লিন নিতে পারবেন তত আপনি কিন্তু প্রফিটে থাকবেন। আমাদের সর্বশেষ অবজেকশন হ্যান্ডলিং হলো যে অনেক কাস্টমার দেখবেন বলে থাকে আমার কাছে এখন টাকা নেই, এবং আমি যদি এখন পলিসিটি করে নিই তাহলে আমার টাকাটি আটকে যাবে। আপনি এজেন্ট হয়ে কীভাবে তাকে বোঝাবেন? আপনি বোঝাতে পারেন যে আপনার কথাটি ঠিকই, আপনি যদি এখন এলআইসির পলিসি করে নেন বা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করে নেন তাহলে আপনার টাকাটি কিন্তু হোল্ড হয়ে যাবে। তাই পলিসিটি নেওয়ার আগে আপনাকে দেখে দিতে হবে আপনি কোন পলিসিটি করছেন, কত বছরের জন্য করছেন, কত টাকা প্রিমিয়াম দিচ্ছেন, এবং বেনিফিট কী রয়েছে। এগুলো বুঝে শুনেই আপনি কিন্তু পলিসিতে নিবেশ করবেন। আমি চাই না আপনি শুধু আমার কথায় পলিসি নেন, আমি চাই আপনি বুঝেই পলিসিটি নেন। এগুলো ছিল আমাদের অবজেকশন হ্যান্ডলিং। আমরা এক এক করে আলোচনা করলাম। যদি আপনার কাস্টমার বলে আমার কাছে এখন টাকা নেই, কীভাবে তাকে বোঝাবেন? আমি একটু ভেবে জানাবো। এলআইসিতে রিটার্ন কম, এবং আমার কাছে অলরেডি ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, আমি মিউচুয়াল ফান্ড বা এসআইপি করি, আমি অনলাইন থেকে পলিসি পারচেস করে নিব, আপনার থেকে নিব না। আমার কাছে এখন ইন্স্যুরেন্সের দরকার নেই, এবং এলআইসির প্রিমিয়াম বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অনেক বেশি থাকে। আমার বয়স কম, আমি পরে করব, এবং পলিসি করলে আমার টাকাটি আটকে যাবে। এই অবজেকশনগুলো যখন আপনার কাস্টমার আপনাকে করবে সে সময় আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন না। সেই সময় সেই অবজেকশনের উপরে আপনাকে সঠিকভাবে অ্যান্সার দিতে হবে। যদি আপনি অ্যান্সার দিতে পারেন তাহলে সে সময় আপনার পলিসি কিন্তু ক্লোজ হয়ে যাবে। যদি আপনি অ্যান্সার না দিতে পারেন তাহলে সেই কাস্টমার আপনার থেকে পলিসি নেবে না। এবারে চলে আসি যে এলআইসির পলিসি কীভাবে সেল করবেন। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে 3টি স্টেপ দেখাবো। প্রথম স্টেপ, আপনি ধরেন কারো কাছে গেলেন এবং কারো কাছে গিয়ে ডাইরেক্ট বলবেন না
যে আমার কাছে একটি এলআইসির পলিসি আছে, নেবেন, বা এলআইসির পলিসি আছে, নিয়ে নেন। আপনি কখনো এভাবে অ্যাপ্রোচ করবেন না। আপনি তাকে এভাবে অ্যাপ্রোচটি করতে পারেন যে, স্যার, আপনার আগামী 10 থেকে 20 বছরের ফিনান্সিয়াল গোল কী রয়েছে? আপনি প্রশ্ন করুন, আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে এবং কতজন মেম্বার আপনার ইনকামের উপর নির্ভরশীল? আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ কতটা রয়েছে? আপনার সন্তানের ভবিষ্যতের গোল কী রয়েছে? আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কী রয়েছে? আপনার কাছে কোনো এমার্জেন্সি ফান্ড রয়েছে? আপনার বর্তমান ইন্স্যুরেন্স কভারেজ কী রয়েছে? এই যে প্রশ্নগুলো আপনি করবেন, কাস্টমার যত বেশি সেই প্রশ্নের উত্তর দেবে, আপনি তত বেশি বুঝতে পারবেন যে কিভাবে সেই কাস্টমারকে আপনি একটি ভালো পলিসি রেকমেন্ডেশন করতে পারবেন। যদি সেই পলিসি হোল্ডার বলে থাকে যে আমাকে একটি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য একটি ইন্স্যুরেন্স দেখান, তাহলে আপনি দেখাতে পারেন এলআইসির জীবন উৎসব পলিসির ব্যাপারে, আপনি দেখাতে পারেন এলআইসির জীবনসাথী পলিসির ব্যাপারে, তাই না? যদি সেই ব্যক্তি চায় যে পিওর রিস্ক কভারেজ পলিসি, তাহলে টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান দিতে পারেন। যদি সেই ব্যক্তি চায় যে রিটায়ারমেন্টের জন্য একটি ভালো ফান্ড, তাহলে এলআইসির ইন্ডেক্স প্লাস দিতে পারেন। এইভাবে আপনি আপনার কাস্টমারকে কিন্তু অ্যাপ্রোচ করবেন। তো এক কথায় বলতে গেলে এলআইসির পলিসি কিভাবে সেল করবেন? দেখুন, 3টি স্টেপে সেল করতে পারবেন। সর্বপ্রথম, আপনি যে কাস্টমারের বাড়িতে যাবেন তাকে বোঝাবেন যে তার নিড কি রয়েছে, এই ফিনান্সিয়াল সিকিউরিটি হিসাবে কতটা জরুরি তার পরিবারের উপরে। যে নিডটি তৈরি হবে, সেকেন্ড স্টেপে করতে হবে আপনার কাস্টমারের বর্তমান যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংয়ের মধ্যে গ্যাপ কোথায় রয়েছে, এবং সর্বশেষ সেই গ্যাপটিকে ফুলফিল করার জন্য এবং আপনার কাস্টমারের বাজেট অনুযায়ী একটি উপযুক্ত এলআইসির পলিসি সলিউশন দেবেন। যদি আপনি সলিউশন দিতে পারেন, তাহলে আপনার পলিসি কিন্তু ইজিলি সেল হয়ে যাবে। তাই আজ থেকে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাস্টমারের পিছনে ছুটবো না, আমরা কাস্টমারের প্রবলেমের পিছনে ছুটবো। আমরা শুধু এলআইসির পলিসি বিক্রি করব না, আমরা ফিনান্সিয়াল সলিউশন দেব। আমরা শুধু কমিশনের উপরে কাজ করব না, আমরা মানুষের বিশ্বাস অর্জন করব। আর মনে রাখবেন, একজন ভালো এজেন্ট একটি এলআইসির পলিসি বিক্রি করেন এবং একটি গ্রেট এজেন্ট একটি রিলেশনশিপ তৈরি করে। আর সেই রিলেশনশিপ থেকেই ট্রাস্ট, বিজনেস এবং সাকসেস তৈরি হয়। তাই থামবেন না, রিজেকশনকে ভয় পাবেন না। প্রতিদিন নতুন মানুষের সাথে কথা বলুন, প্রতিদিন ফলো আপ করুন, প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করুন। আপনি যদি এই জিনিসগুলো নিয়মিত করে থাকেন, তাহলে আপনি আগামী দিনে সাকসেস 100% হবেন। এবং আপনারা যদি আজ থেকে ভেবে থাকেন যে আজ থেকে আমরা কাস্টমারের পিছনে ছুটবো না, আমরা কাস্টমারের প্রবলেমের পিছনে ছুটবো। আজ থেকে আমরা শুধুমাত্র পলিসি বিক্রি করব না, আমরা কাস্টমারের ফিনান্সিয়াল সলিউশন দেব। আজ থেকে আমরা শুধুমাত্র কমিশনের জন্য কাজ করব না, আমরা মানুষের বিশ্বাস অর্জন করব। যদি এই জিনিসগুলো করতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আই ক্যান ডু ইট। আপনি যদি কমেন্ট বক্সে এই কথাটি লিখে দেন একবারে, আই ক্যান ডু ইট, তাহলে মনে রাখবেন আপনার 100%-এর মধ্যে 99% কাজ কিন্তু এখানেই হয়ে গেল। শুধু 1% কাজ হলো ফিল্ডে যান, এই কথাগুলো বলুন, দেখবেন কিভাবে আপনার পলিসিগুলো তৈরি হতে থাকে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে এলআইসির পলিসি বিক্রি করবেন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন, তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।